দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে। আজ সকালবেলায় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির হানা। সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। তালাবন্ধ বাড়ি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। আরজিকর কাণ্ডে এবার সকাল থেকে আজ অ্যাকশন মোডে ইডি। 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে সন্দীপ ঘোষের বাড়িতে আজ সকালেই ইডির হানা, অন্যদিকে হাওড়ায় কৌশিক কোলের বাড়িতে হানা, সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা, অন্যদিকে সোনারপুরে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা। এবং আপনাদের জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে ভেতর থেকে তালা বন্ধ থাকায় প্রায় 1 ঘন্টা অপেক্ষা বদ্ধ হয়ে ইডি আধিকারিকরা তাদের ফিরতে হয়। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সন্দীপ ঘোষের বাড়িতে এর আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা হানা দেন এবং দীর্ঘ অপেক্ষার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তারা। এবং সেখানে আমরা দেখেছিলাম গতবার যে ইডির হানা হয়েছিল সন্দীপ ঘোষের বাড়িতে, এবং সে জায়গা থেকে বেশ কিছু তথ্য সামনে এসেছিল। আবারও সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা, পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠের বাড়িতেও ইডি হানা, হাওড়ায় কৌশিক কোলের বাড়িতে ইডি হানা, সাকরাইলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে ইডির অভিযান, সোনারপুরে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির অভিযান। ইডি স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠরাও হাওড়ায় বিপ্লব সিং এর বাড়িতে হানা ইডির, এবং এই বিপ্লব সিংকেও যেরকম আগে গ্রেফতার করেছিল সিবিআই। সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকরা ঢোকেন। তবে এর আগেও আমরা দেখেছিলাম যখন তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, এবং আজও কিন্তু সেই ছবি দেখা গেল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভঙ্কর। বেলেঘাটা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইডি আধিকারিকরা তারা ঢোকেন, এবং কি কি বিষয় মূলত এই আর্থিক দুর্নীতি মামলায় যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরাও করা হচ্ছে, সে জায়গা থেকে কি কি বিষয় তল্লাশি অভিযানে আজ উঠে এলো? এখনো পর্যন্ত তল্লাশি চলছে, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, মূলত সিবিআই যে মামলা করেছিল সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতাল, তার বিরুদ্ধে সেখানে বেশ কিছু পয়েন্ট কিন্তু উঠেছিল, এবং সেই পয়েন্টগুলো নিয়ে মূলত ইডিও তারা আর্থিক দুর্নীতি বা আর্থিক কেলেঙ্কারি তদন্ত করছে। মূল যে অভিযোগ, যে সরকারি অর্থের অপব্যবহার, সরকারি অর্থ তছরূপ, করোনা কালে সরকারি অর্থ একাধিক খাতে ব্যবহারের নাম করে সেই টাকা আত্মসাৎ, অর্থের বিনিময়ে স্বজন পোষণ, এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সব থেকে বড় দুর্নীতি। বায়োমেডিক্যাল ওয়েস্ট, যে ওয়েস্টকে বাইরে ভেন্ডারের মাধ্যমে চড়া দামে বিক্রি করা, একটি ল্যাব, অত্যাধুনিক ল্যাব, সেই ল্যাব প্রতিষ্ঠান নামে কোটি কোটি টাকা তছরূপ করা, এই একাধিক যে অভিযোগ, তারই তদন্তে ইডির আজকে আগমন। এবং তোমায় জানিয়ে রাখি, এর আগেও সিবিআইয়ের তরফ থেকে যখন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম সিবিআই যখন এসেছিল 6:45 নাগাদ বা 6:40 নাগাদ, তখনই কিন্তু এসে তারা ঢুকতে পারেনি। তাদেরকে 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। 8টা 10 নাগাদ তারা 8টা 10 বা তার কিছু পর তারা কিন্তু ভেতরে প্রবেশাধিকার পান। সন্দীপ ঘোষ তিনি নিজে দরজা খুলে তাদেরকে ঢুকতে দিয়েছিলেন, এবং সেখানেও তল্লাশি প্রায় 12 ঘন্টার বেশি সময় হয়েছিল। গ্রিন বা সবুজ কালারের কাপড়ে মোড়ানো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সিবিআই বাজেয়াপ্ত করেছিল, এবং সেখান থেকে নিয়ে গিয়েছিল, যেগুলো ইতিমধ্যে কোর্টে প্রোডাকশনও হয়েছে। ইডিও কিন্তু একইভাবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একইভাবে তারাও আর্থিক দুর্নীতি বা আর্থিক কেলেঙ্কারি তদন্ত করছে। আমরা জানি সন্দীপ ঘোষ এই মুহূর্তে তিনি গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে। শুধু তাই নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, তার মধ্যে 2জন ভেন্ডারও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে সন্দীপ ঘোষ 2021 সাল থেকে একটা দীর্ঘ সময় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন, এবং সেই সময়কালে যে যাবতীয় দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে, মূলত সেইগুলো নিয়েই তদন্ত করতে সিবিআইয়ের মতোই কিন্তু ইডির আজকের এই তল্লাশি। এবং আমরা দেখেছি যে 9টা
বা 9:40 বা 9:30 নাগাদ ইডির আধিকারিকরা তারা ভেতরে ঢুকতে পারেন। সন্দীপ ঘোষের ওয়াইফ তিনি আসেন এবং দরজা খুলে দেন, বাইরে থেকে এসে দরজা খোলেন, তারপরে ভেতরে প্রবেশ করতে পারে ইডি আধিকারিকরা। 4 জন রয়েছেন সেই দলে। এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে এবং ইডিও একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টের যে বলাতে পারে খোঁজ, সেই খোঁজ তারা করছেন। কেননা তারাও চাইছেন এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করতে, কেননা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু রয়েছে এবং সেইখানে দাঁড়িয়েই আরো ত্বরান্বিত করতে বা এই যে দুর্নীতি, এই দুর্নীতির শেকড় কতটা প্রসারিত আর কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে, এই যাবতীয় বিষয়গুলোকে একেবারে সরেজমিনে তদন্তের জন্য আজ কিন্তু সন্দীপ ঘোষের বেলেঘাটার এই বাড়িতে ইডির আধিকারিকদের আগমন। এবং যেটি বলছিলাম আমি যে প্রায় 7 ঘন্টা হতে চললে এখনো পর্যন্ত ইডির যে তল্লাশি, সেই তল্লাশি জারি রয়েছে এবং রুদ্ধদ্বার তল্লাশি, চিরুনি তল্লাশি প্রত্যেকটি ফ্লোরে, 4টি ফ্লোরের প্রত্যেকটি ফ্লোরে যে তল্লাশি, চিরুনি তল্লাশি, সেই চিরুনি তল্লাশি তারা চালাচ্ছেন। সন্দীপ ঘোষের ওয়াইফের সঙ্গেও কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারাও একাধিক তথ্য তালাশের সন্ধানে রয়েছেন। এবার দেখার যে ইডি যখন এখান থেকে বেরোয় আদতেও তারা কোনো রকম কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট নিয়ে তারা এখান থেকে বা বাজেয়াপ্ত করে তারা বেরোতে পারে কিনা। এবং ইডির আজকে রেড নিয়ে কিন্তু আমরা দেখেছি যে ভেতরেও যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, বাইরেও আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছে ভাস্বতী। একদমই, অর্থাৎ এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে সন্দীপ ঘোষের বাড়িতে, নজর রয়েছে সেদিকে আমাদের। আপাতত ধন্যবাদ জানাবো, সরাসরি প্রতিনিধি থেকে শুভঙ্কর মণ্ডল। আর এবার ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাও। আরজি করে দুর্নীতি মামলা ইতিমধ্যেই গ্রেফতার সন্দীপ ঘোষ। অন্যদিকে ইডির স্ক্যানারে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাও। প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির অভিযান। 7 ঘন্টা ধরে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোনারপুরে সুভাষ গ্রামের বাড়ি থেকে প্রসূনকে আটক করে, সেখান থেকে প্রসূন চ্যাটার্জির বাড়ি আনা দেয় ইডি। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন তলায় যে বাড়ি রয়েছে, যে বিলাসবহুল ভিলা রয়েছে সন্দীপ ঘোষের, সেই ভিলাতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। অর্থাৎ আমরা দেখেছি যে আরজি করের যে ঘটনায় আমরা দেখেছি আরজি কর কাণ্ড, পাশাপাশি আরজি করে যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তভার রয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এবং সে জায়গা থেকে আজ যে ইডির অভিযান, একদিকে সন্দীপ বাড়িতে, পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাও ইডির স্ক্যানারে। প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় সন্দীপ যে বিলাস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তল্লাশি অভিযান চলে ইডি আধিকারিকদের। সুখদেব দে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুখদেব, প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে ইডি। প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও আজ সেখানে তল্লাশি অভিযান চলে। মূলত কোন জায়গা থেকে কোন কোন বিষয়গুলো সামনে আসে ইডি তাকে আটক করে? একদমই ভাস্বতী, দেখো ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ইডি বেশ কিছু সূত্র পেয়েছে, যেহেতু ওই যে প্রসূন চট্টোপাধ্যায় যিনি আছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সেমিনার রুমে তাকে দেখা যায়, ওই আরজি কর হসপিটালে বেশ কিছু সময় দেখা যায়। তার পাশাপাশি কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় পরিচিত রয়েছে এবং সন্দীপ ঘোষের যে নিজের চেম্বার, সেই চেম্বারে বসে কিন্তু এই যে প্রসূন চ্যাটার্জি, সেই প্রসূন চ্যাটার্জি কিন্তু ওখানে ডেটা এন্ট্রি কাজ করতো, কিন্তু তার ডিউটি কিন্তু অন্য মেডিকেল কলেজে, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু এখানে কাটাতো। সেই সূত্র ধরেই কিন্তু আজ সকাল ভোর 6:30 নাগাদ এই সোনারপুরের সুভাষগ্রাম বেপাড়া এলাকায় ইডির 8 সদস্যের আধিকারিকরা কিন্তু ওই যে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হানা দেয়। সেখানে গিয়ে দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এই প্রসূন চট্টোপাধ্যায়কে। কি কি বিষয়ে উঠে আসলো এই জিজ্ঞাসাবাদে, তোমাকে আমি বলে রাখি যে এই জিজ্ঞাসাবাদে মূলত যেটা উঠে আসলো যে সে যে এই যে সন্দীপ ঘোষ, তার সন্দীপ ঘোষের সাথে তার কতদিনের পরিচয় এবং সন্দীপ ঘোষের সাথে কিভাবে তার আলাপ হলো,
সন্দীপ ঘোষ কেন তাকে এই ডেটা এন্ট্রি অপারেটরে নিযুক্ত করলো, যেহেতু সে অন্য কলেজে কর্মরত। এইসব নানান বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছে কোনো সন্দীপ ঘোষ সম্বন্ধে আর কিছু জানেন কিনা, এই ঘটনার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু তার কাছে জানতে চেয়েছে। কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু সেইভাবে সন্তুষ্ট না হওয়ার পর তাকে কিন্তু আটক করে তাই সেই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও কিন্তু এই প্রতিবেশীদের তরফ থেকে সেখানে স্লোগান উঠতে থাকে, উই ওয়ান্ট জাস্টিস। সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তাকে গাড়ি করে সোজা নিয়ে চলে যায় জীবনতলা, যেখানে সঙ্গীতা এবং সন্দীপ নামে একটি ফার্ম হাউস রয়েছে, সেই ফার্ম হাউসে নিয়ে চলে যায়। সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা যেটা মনে করছেন, সেখানে বেশ কিছু তথ্য প্রমাণ মিলতে পারে। এই ভেবেই কিন্তু সেখানে তাদেরকে এই যে প্রসূন চট্টোপাধ্যায় তাকে নিয়ে যায়। এখনো পর্যন্ত 2 ঘন্টা পার হতে চললো, সেখানে কিন্তু এখনো তল্লাশি চালাচ্ছে। সেখান থেকে যদি বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়, এই তদন্তের অগ্রগতি কিন্তু আরো দ্রুত গতিতে বইতে পারে বলে ইডি আধিকারিকের তরফ থেকে মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো সুখদেব দে, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সন্দীপের জীবন প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়। ক্যানিংয়ে সন্দীপের নতুন ডেরার সন্ধান, আর সেখানেই ইডি আধিকারিকরা এই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে যান এবং যে জীবনতলায় বিলাসবহুল বাংলোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেই ছবি, পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আজ আটক করে ইডি। সন্দীপের জীবনতলার বাংলোর যে নতুন করে হদিশ মিলেছে তা নিয়ে আরো বিস্তারিত জানবো। রাজু রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাজু, এখনো পর্যন্ত সেখানকার স্থানীয়রা এই বিষয়ে কিছু বলছেন বা মুখ খুলেছেন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, স্থানীয়দেরকে যখন আমরা সকালে গিয়ে জিজ্ঞাসা করি, তারা কিন্তু জানিয়েছেন যে এখানে আরজি করের ডাক্তার বাবুর বাড়ি জানিয়ে আমরা বাংলো, তিনি মাঝে মধ্যেই আসতেন এবং তার পরিবারের লোকজনকে নিয়েই আসতেন এবং 3 থেকে 4টি গাড়ি নিয়েই আসতেন, কখনো কখনো রাত্রিবাসও করেছেন। এখানকার যিনি কেয়ারটেকার আছেন এবং ইডির আধিকারিকরা তারা কিছুক্ষণ আগেই এসছেন এবং সেখানে এই কেয়ারটেকারকে কিন্তু নিয়ে সেই বাংলোতে প্রবেশ করেন এবং সেখানে বেশ কিছু নথি আছে কিনা সেগুলো সন্দেহ করতেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে কে আসতো, কিভাবে এই জমিটি কতদিন আগে করেছেন, তিনি কিভাবে মাইনে পেতেন, সমস্তটাই। যে কেয়ারটেকার সূত্রে জানতে পেরেছি, তার কাছ থেকে তিনি মাসে 7,000 টাকা মাইনে পেতেন এবং মাঝে মধ্যেই তার পরিবারের লোকজনকে নিয়ে আসতেন এবং তার স্ত্রীর নামে এই বাংলোটি কেনা আছে এবং সেখান থেকে কিন্তু ইডি সমস্ত কিছু দেখছেন এবং এই যে বাংলোটি কবে কেনা হয়েছে, যে কোম্পানির থেকে এই বাংলোটি কেনা হয়েছে, সেই কোম্পানির হদিশ করা হচ্ছে এবং সেটি কি কোম্পানি, তাদের কি ব্যবসা, সেটাও একদিকে নজর করছেন এবং যে এই আলিশান বাংলো, এই বাংলো তার কি বৈধ কিনা সেটাও কিন্তু দেখছেন এবং সমস্তটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। এবং বলে রাখি যে এইখানকার যিনি কেয়ারটেকার, তাকে কিন্তু সিজিওতে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে এবং সেই দিকেই যাচ্ছে, তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রাজু দাস প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে অভিযানের পাশাপাশি ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাও। হাওড়ার সাকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে ইডি, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং এর বাড়িতে ইডি। আগেই বিপ্লব সিংকে গ্রেফতার করে সিবিআই। মেডিকেল সরঞ্জাম ব্যবসায়ী এই বিপ্লব সিং এবং তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ আমরা দেখেছিলাম সামনে এসেছিল। একদিকে হাওড়ার সাকরাইলে বিপ্লব সিং এর যে বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আজ সকালেই সেখানে পৌঁছন ইডি আধিকারিকরা। বিপ্লব সিং এর বাড়ির ঢিলছড়া দূরত্বে ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। পাশাপাশি সুভাষ গ্রামেও আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির হানা। সাকরাইলে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
জগন্নাথ শব্দ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং এর বাড়িতে বা কৌশিক কোলের বাড়িতে, এই দুজনের বাড়িতে কি এখনো পর্যন্ত ইডি তল্লাশি অভিযান চলছে? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ, কি তথ্য উঠে এলো? দেখো, 7 ঘন্টারও বেশি অতিক্রান্ত হয়ে গেল। সকাল থেকে একেবারে ইডির আধিকারিকরা কৌশিক কোলের বাড়িতে এবং পাশাপাশি বিপ্লব সিংহ, অর্থাৎ বিপ্লব সিংহ হচ্ছে একেবারে যেখানে বিজনেস যে করতো, আরজি করে যে সরঞ্জাম, মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতো, তার একটি কোম্পানি রয়েছিল মাতারা ট্রেডার্স। সেই মাতারা ট্রেডার্সের বিভিন্ন কাগজপত্র, নথি, ব্যাংকের কাগজ, সকাল থেকেই তল্লাশি চলছে এবং জিজ্ঞাসাবাদও চলছে। বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত ভেতরে ইডির আধিকারিকরা রয়েছে। মাঝে মাঝে ইডির আধিকারিকরা বিপ্লব সিং এর বাড়ি থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে কৌশিক কোলের বাড়িতে যাচ্ছে। অর্থাৎ কৌশিক কোলে হচ্ছে বিপ্লব সিং এর যে লেনদেন, আর্থিক লেনদেন হতো, এই যোগাযোগে তিনি দেখাশোনা করতেন। তার জন্য দুজনকে বাড়িতে ইডি তল্লাশি চলছে এবং তল্লাশি এখনো পর্যন্ত শেষ হয়নি। তবে তোমাকে বলে রাখি, যখন সিবিআই তল্লাশি করেছিল বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়েছিল। এবারে ইডির তল্লাশিতে দেখা যাক কি তথ্য উঠে আসে। তবে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারি এই দুজন বাড়িতে তল্লাশি চলছে সকাল থেকে। ধন্যবাদ জগন্নাথ। নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হুগলির বৈদ্যবাটিতে হানা ইডির। হুগলিতে কুণাল রায়ের বাড়িতে তল্লাশি অভিযান ইডির। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কেন কুণাল রায়ের বাড়িতে ইডি, তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান পাশাপাশি চলছে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান। হুগলির বৈদ্যবাটিতে হানা ইডির। হুগলিতে কুণাল রায়ের বাড়িতে তল্লাশি অভিযান। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী সেই বাড়ি ঘিরে রেখেছে, সেই বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে ঠিক কি কারণে তল্লাশি অভিযান তা এখনো পর্যন্ত জানা যায়নি। তাপস চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বৈদ্যবাটি থেকে। তাপস, কুণাল রায়ের বাড়িতে তল্লাশি অভিযান ইডির। হুগলির কুণাল রায়ের বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি কারণে তল্লাশি অভিযান, কি যোগসূত্র পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে? দেখো, তোমার এই পরের প্রশ্নে পরে আসছি, কিন্তু প্রাথমিকভাবে যেটা জানাই যে সকাল 7টার সময় কিন্তু ভদ্রেশ্বরে যে এই বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িতেই কিন্তু হানা দেয় কুণাল রায়। তার বাড়িতে হানা দেয় ইডি 6 আধিকারিক এবং সেখানে 6 আধিকারিকরা কিন্তু টানা 8 ঘন্টা দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু প্রায় 3টে নাগাদ কিন্তু এখান থেকে 6 আধিকারিক তারা এখান থেকে বেরিয়ে যায়। এরপরে কিন্তু আমরা কিন্তু এই যে কুণাল রায় তার বাড়িতে যাই এবং তার বাড়ি গিয়ে তার বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলে জানতে চেষ্টা করি যে কী কারণে আজকে এই ইডির হানা। কিন্তু 8 ঘন্টা জেরার পর কিন্তু কুণাল রায় তিনি কিন্তু অসুস্থ বোধ করেন, যার জেরে কিন্তু তিনি কোনো রকম কথা বলতে পারেনি। এই মুহূর্তে কিন্তু 3টে নাগাদ ইডি আধিকারিকরা তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা আবারও কিন্তু এই কুণাল রায়কে ডেকে পাঠাবেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য। জ্যোতি, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হুগলির বৈদ্যবাটিতে হানা ইডির। হুগলিতে কুণাল রায়ের বাড়িতে পর্যন্ত ঠিক কি কারণে তল্লাশি অভিযান তা স্পষ্ট হয়নি। আরজি করে দুর্নীতির তদন্তে আজ সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি। একদিকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সকালে তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইডি আধিকারিকরা সেই বাড়িতে ঢোকেন এবং তালাবন্ধ অবস্থায় সেই বাড়ি ছিল। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও আজ সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। সাকরাইল এবং সোনারপুরের সুভাষ সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ইডির হানা। এই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাংলো, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও ইতিমধ্যেই চলছে সেখানে তল্লাশি অভিযান। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। রিয়া, আজ দেখলাম যে সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা তারা হানা দিয়েছেন এবং মূলত আরজি করে দুর্নীতি তদন্তে
পাওয়া যাচ্ছে এবং ঠিক কি কারণে কি বিষয় মূলত ইডি আধিকারিকরা স্পষ্ট হতে চাইছেন? একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে ইডি আমরা দেখেছি যখন এই কোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত ভার নেয় এবং তারপরেই যেটা দেখা যায় যে ইডি এই বিষয়ে একটি ইসিআইআর করে এবং ইডি ইসিআইআরটা করে 26 বা 27 তারিখে সেই ইসিআইআর করে ইডি এবং তারপরেই যেটা দেখা যায় যে আজকে সকাল থেকে ইডি একদম অ্যাকশন মোডে একাধিক জায়গায় তারা পৌঁছে যায় এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায় এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে যে 6 থেকে 7 জায়গায় আজকে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যায় এবং একটা বিশাল বাহিনী নিয়ে তারা পৌঁছায় এই সমস্ত জায়গায় যেখানে কিনা সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে, যেটা তার বেলেঘাটার বাড়ি রয়েছে এবং বিপ্লব সিং যে কিনা ইতিমধ্যেই ধৃত সিবিআই এর হাতে, সেই বিপ্লব সিং যে কিনা ভেন্ডার তার সাকরাইলের বাড়িতে পৌঁছেছে এবং কৌশিক কোলে অ্যাকাউন্টেন্ট বিপ্লব সিং এর তার বাড়িও হাওড়া সেখানেও পৌঁছেছে এবং তাছাড়াও প্রসূন চট্টোপাধ্যায় সুভাষ গ্রামের বাসিন্দা এই প্রসূন চট্টোপাধ্যায় সে নিজেকে সন্দীপ ঘোষের পিএ হিসেবে দাবি করেন এবং যেটা জানা গিয়েছে সূত্র মারফত যে যখন ন্যাশনাল মেডিকেল কলেজে এই সন্দীপ ঘোষ তিনি এমএসভিপি বা তিনি সুপার ছিলেন সেই সময় কিন্তু এই যে প্রসূন চট্টোপাধ্যায় তিনি কিন্তু তার পিএ হিসেবেই কাজ করত। এমনকি যখন ঘটনা ঘটে সেই সময়ও কিন্তু যে ভাইরাল ভিডিও দেখা গিয়েছিল আরজি করে সেই ভাইরাল ভিডিওতেও কিন্তু এই প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল বলে এমনটাই তদন্তকারী সূত্রে খবর। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে কুণাল রয় হুগলি বৈদ্যবাটিতে তার বাড়িতেও ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে সিবিআই এবং সন্দীপের যে শ্বশুর বাড়ি যেটা কিনা চন্দননগরে সেখানেও কিন্তু সিবিআই কর্তারা এখনো অবধি তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই নিয়ে টোটাল 7 জায়গায় একটি বিলাসবহুল বাংলো পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের, সেখানেও তল্লাশি অভিযান চলছে। ইডি কর্তারা সেই তল্লাশি অভিযান জারি রেখেছে। মূলত ইডি কর্তারা যেটা জানতে চাইছে যে সিবিআই যেমনটা জানিয়েছিল যে একটি নেক্সাস কাজ করেছে এবং সেই নেক্সাস কিরকম যে যারা সরকারি টেন্ডার পাওয়ার যোগ্য নয় তাদেরকেও সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে এবং রমরমিয়ে তারা বিজনেস করছে আরজি কর চত্বরেই। এবং এই যে যারা সরকারি টেন্ডার পেয়েছে তারা কেন বা কিভাবে পেল, তারা একটি মোটা টাকা দিয়েছে সন্দীপ ঘোষকে এবং লাগাতার সেই মোটা টাকার জেরেই তারা যে বেআইনিভাবে এই বিজনেস চালাচ্ছে আরজি করের মাটিতে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে এবং সিবিআই ইতিমধ্যেই এটাকে সামনে এনেছে। তার পরিপ্রেক্ষিতেই এই ইডি এই তল্লাশি অভিযান মূলত এই যে টাকা তার উৎস কোথা থেকে এবং কেনই বা এই টাকা কোথায় কোথায় যেত, কাদের কাছ থেকে টাকা নিত বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে এই সমস্ত বিষয়ে দেখছে ইডি এবং সেই কারণের জন্যই মূলত ইডির আজকে সমস্ত জায়গায় হানা। এই বিপ্লব সিং থেকে আরম্ভ করে যারা ভেন্ডার হিসেবে কাজ করতো এবং যারা বেআইনিভাবে টেন্ডার পেয়েছিল এবং যারা মোটা টাকা দিয়েছিল, এই যে পুরো নেক্সাসটা যেটা ইতিমধ্যেই সিবিআই সামনে এনেছে সেইটাকেই মূলত আরো খোলাসা করার জন্য এবং এই যে টাকার যে বিষয়টা সেটা দেখার জন্যই ইডি তদন্তে নেমেছে এবং আজকে প্রায় 6 থেকে 7 জায়গায় বিশাল বাহিনী নিয়ে গিয়ে ইডি আধিকারিকরা তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদমই ধন্যবাদ জানাবো রিয়া তোমায়। আমার প্রতিনিধি নিউজরুম থেকে ছিলেন রিয়া মাঝি সরাসরি এবং আমরা দেখলাম যে এর আগে যেরকম সিবিআই আধিকারিকরা তারা সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং সিবিআইয়ের পর ইডি আধিকারিকরা আজ সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কারণ তালাবন্ধ অবস্থায় ছিল এই বাড়িটি। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। পাশাপাশি বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান যেরকম চলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান। প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে, অন্যদিকে প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে জীবনতলায় সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাংলো সঙ্গীতা সন্দীপ যে বিলাসবহুল বাংলোর হদিশ পাওয়া গিয়েছে সেই বাংলোতেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। সন্দীপ ঘনিষ্ঠদের বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও যেরকম তল্লাশি অভিযান চলেছে, অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতে অর্থাৎ বেলেঘাটার যে মূল বাড়ি রয়েছে তার সেই বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আরজি করে নির্যাতিতার বাড়িতে সিবিআই 4 জন সদস্যের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে। এক মহিলা সহ 3 সদস্যের প্রতিনিধি দল যায় বাড়িতে। আরজি করে ঘটনায় আমরা দেখছি যে সিবিআই যে তদন্তভার চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও সিবিআই আধিকারিকরা পৌঁছন সোদপুরের বাড়িতে, নির্যাতিতার বাড়িতে পৌঁছন এবং আজও নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে পৌঁছন সিবিআইয়ের 4 জন প্রতিনিধি দল। 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছেন বাড়িতে এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু বিষয়ে তারা কথা বলতে চান পরিবারের সঙ্গে এবং সে কারণেই প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজি করে নির্যাতিতার বাড়িতে সিবিআই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। সিবিআইয়ের 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে। সোদপুরে নাটাগড়ের যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছেছেন এক মহিলা সহ 3 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন সেখানে। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সোদপুর থেকে। জয়ন্ত, এই মুহূর্তে সোদপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন সিবিআইয়ের 4 সদস্যের প্রতিনিধি দল। এর আগেও সিবিআইয়ের আধিকারিকরা তারা এসেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। কি কি বিষয়ে আজ তারা পৌঁছন, কি কি বিষয়ে তারা জানতে চান পরিবারের সঙ্গে কথা বলে? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বেলা 2টো থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে আবারও কিন্তু বেশ কিছু তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করতেই কিন্তু সিবিআইয়ের 4 জন সদস্য বলা যেতে পারে আজকে উপস্থিত হয়েছেন। দুপুরবেলা থেকে কার্যত এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। যখন সিবিআই প্রবেশ করে সেই সময় কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে মূলত কি কারণে আজকে তারা এখানে এসে পৌঁছালেন, তাহলে কি এই যে কেস চলছে গোটা কেসের নতুন কোনো আপডেট বা নতুন কোনো সূত্র খুঁজে পেয়েছেন, সেই সূত্র যাচাই করতে কি তারা এখানে পৌঁছেছেন। যখন এই প্রশ্ন করা হয় তখন কিন্তু তারা সেই প্রশ্নের উত্তরে কোনো কিছু বলেন না, অর্থাৎ একেবারে নিশ্চুপ থাকেন। এখনো পর্যন্ত কিন্তু সেই তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। যেমনটা জানতে পারা যাচ্ছে সেখানে নির্যাতিতার বাবা মা যেমন রয়েছেন এবং পরিবারের যারা বাদবাকি সদস্য তারাও কিন্তু রয়েছেন। এবং যেটা সূত্র মারফিক কিন্তু জানতে পারা, যদিও সিবিআই এর তরফ থেকে কনফার্মেশন সেভাবে করা হয়নি, তবে যেটা জানতে পারা যাচ্ছে যে গতকালকে কিন্তু অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেই রাত্রে নির্যাতিত চিকিৎসকের বাবা এবং মা গিয়েছিলেন সেখানে কিন্তু তারা একটি অভিযোগ করেছিলেন যে পুলিশ তাদেরকে চাপ দিয়ে জোর করে একটি ভিডিও করিয়ে দিয়েছিল এবং সেই ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছিল এবং পুলিশ টাকা চেয়েছিলেন তাদের কাছে জোর করে। মেয়ের নিথর দেহ পড়েছিল 9 তারিখ যখন নির্যাতিত চিকিৎসককে নিয়ে আসা হয়, তার নিথর দেহ ছিল তার পার্শ্ববর্তী ঘরে, কিন্তু পুলিশ টাকা চেয়েছিল। তো সেই বিষয়ে কি সিবিআই আজকে জিজ্ঞাসাবাদ করতে এই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে এলেন, সেটাই কিন্তু এখন বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে যে করা অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ, কি সেই অভিযোগ ছিল সেই বিষয়ে কি খুঁটিয়ে দেখতে বা গোটা বিষয়কে খতিয়ে দেখতে কিন্তু সিবিআই এর 4 সদস্য দল কি এলেন, সেই বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। একদমই ধন্যবাদ জানাবো। জয়ন্ত ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার সোদপুর থেকে। সোদপুরে ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআইয়ের আধিকারিকরা। আরজি কর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করেছে সিবিআই। 24 ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানায় কলকাতা পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, আরজি করের যে ঘটনা, গত 9 আগস্টের ঘটনায় ধর্ষক সঞ্জয় রায়, এমনটাই নিশ্চিত করেছে সিবিআই। সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। আরজি কর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করেছে সিবিআই। আর এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানায় কলকাতা পুলিশ। তবে 24 দিনেও এখনো পর্যন্ত সিবিআই কি করলো? এর আগেও আমরা দেখেছিলাম সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল। তৃণমূলের সাংবাদিক বৈঠক থেকে গতকাল প্রশ্ন তোলা হয়েছিল যে সিবিআই বেশ কিছু বিষয় নিয়ে, আরজি করের যে ঘটনা, যে নৃশংস ঘটনা,
যে ঘটনায় এখনো পর্যন্ত যে প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের ঝড় শুধুমাত্র এই রাজ্যে নয় গোটা দেশে, প্রত্যেকেই অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে সিবিআই কেন নীরব রয়েছে, সিবিআই কেন নিশ্চুপ রয়েছে, এ বিষয়ে গতকালই তৃণমূলের সাংবাদিক যে বৈঠক, সেই বৈঠক থেকে প্রশ্ন তোলা হয়েছিল, প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। এবং সে জায়গায় আজকে তৃণমূলের যে পোস্ট, যেখানে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ আমরা দেখেছিলাম গ্রেফতার করেছিল, তবে 24 দিনের নিষ্ক্রিয়তার পর এ বিষয় নিশ্চিত করেছে সিবিআই। আমরা দেখেছি এর আগে তৃণমূলের তরফে যে অভিযোগ বারে বারে উঠে এসেছিল যে কলকাতা পুলিশ এই ঘটনার পরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, কিন্তু সিবিআই সঞ্জয় রায়ের পর আর কাউকেই গ্রেফতার করতে পারেনি। সঞ্জয় রায় ছাড়াও আরও কারা জড়িত রয়েছে এই ঘটনায় সে বিষয় দিতে হবে। সিবিআইকে নীরব থাকলে হবে না, নিশ্চুপ থাকলে হবে না। এই বিষয়ে এর আগেও বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সে জায়গায় দাঁড়িয়ে আজ আমরা দেখলাম যে এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে 24 ঘন্টার মধ্যে, যা নিশ্চিতভাবে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে সিবিআইয়ের 24 দিন, এই যে আরজিকরের ঘটনা, সেই ঘটনার 24 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফে সঠিকভাবে কোনো তথ্য উঠে আসেনি। সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেল থেকেই পোস্ট করা হয়েছে। আপনাদের সামনে সেই পোস্ট তুলে ধরছি। আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায়, 24 দিনের মাথায় এমনটাই নিশ্চিত করেছে সিবিআই। সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে পোস্ট তৃণমূল কংগ্রেসের। এর আগেও তৃণমূল কংগ্রেস বারবার যে বিষয় উল্লেখ করেছে, কলকাতা পুলিশ যেখানে এই ঘটনার পরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে, সেখানে সিবিআই এখনো পর্যন্ত আরো কাউকে গ্রেফতার করতে পারেনি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন ফোন লাইনে। রাহুলবাবু, আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের মাথায় সিবিআই নিশ্চিত করছে আজ। সে জায়গায় 24 ঘন্টার মধ্যে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ এই বিষয়ে তৎপরতা নিয়েছিল, কিন্তু সিবিআইয়ের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। কিভাবে দেখছেন তৃণমূলের এই পোস্ট? এভিডেন্স সব মুছে ফেলা হয়েছে এবং যেভাবে তড়িঘড়ি বডি জ্বালিয়ে ফেলা হয়েছে, সেখানে তথ্য প্রমাণ লোপাট হওয়াটাই স্বাভাবিক আছে। সেই কারণে সিবিআই এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি বলে আপাতত একমাত্র সঞ্জয়ের কথাই বলছে। দুর্নীতির তদন্ত চলছে, এই তদন্তের সাথে সাথে যে ধর্ষণ এবং খুনের তদন্ত যেটা হচ্ছে, এই দুর্নীতির তদন্ত থেকেই ধর্ষণ ও খুনের কিনারা পাওয়া যাবে আগামী দিনে, এটা আমি একদম নিশ্চিত। ধন্যবাদ জানাবো আপনাকে। রাহুল সিনহা ছিলেন আমাদের, বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের মাথায় এমনটাই নিশ্চিত করে সিবিআই এবং সেই জায়গা থেকে তৃণমূলের তরফে যে পোস্ট, তৃণমূলের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখান থেকেই পোস্ট করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকরের কাণ্ডে সম্ভবত যে অভিযোগ, সেই অভিযোগ যা যা এখনো পর্যন্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে উঠে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সব তথ্য প্রমাণই ইঙ্গিত করছে আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে একমাত্র দোষী সঞ্জয় রায়। এবং পাশাপাশি এ বিষয়ে আরজিকরের যে তদন্ত, সেই তদন্ত আমরা দেখেছি চূড়ান্ত পর্যায়ে এবং এখনো পর্যন্ত আপনারা জানেন যে চিকিৎসকদের যে মতামত এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। পাশাপাশি এখনো পর্যন্ত সিবিআই এই মামলায় বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করেছেন এবং সঞ্জয় রায় সহ সন্দীপ ঘোষ এবং বেশ কয়েকজন চিকিৎসকের পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। তবে আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের পর এই বিষয় নিশ্চিত করছে সিবিআই। 24 ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানিয়েছিল কলকাতা পুলিশ, তবে সিবিআইয়ের 24 দিন লেগে গেল। আর সেই জায়গায় সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের মাথায় তা নিশ্চিত করছে সিবিআই, যেখানে 24 দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করছে সিবিআই। কিভাবে দেখছেন তৃণমূলের এই পোস্টকে? তৃণমূল ইতিমধ্যেই কটাক্ষ করে স্যান্ডেলে পোস্ট করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বললো আর সিবিআই কি বললো সেটা বিচার্য বিষয় এই মুহূর্তে নয়।
আদালতের তত্ত্বাবধানে একটা তদন্ত হচ্ছে। নির্যাতিতার বিরুদ্ধে যারা এই সমস্ত কাজকর্ম করেছে তার যোগ্যতম শাস্তি হওয়া দরকার। এবং আমরা মনে করি যে এত তাড়াতাড়ি এইসব কথাবার্তা যারা বলছেন, আমি জানি না সিবিআই এর অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট আছে কিনা কোর্টের কাছে যাওয়ার কথা, তার আগে তৃণমূল কি করে পেল আমার কাছে সে জানা নেই এই রহস্য। আসলে প্রতিযোগিতাটা দেখাতে চাইছে লালবাজার বনাম সিবিআই, সিবিআই বনাম লালবাজার, সিজিও কমপ্লেক্স বনাম লালবাজার। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ জানতে চায় যে নির্যাতিতার বিচার। তো এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা লড়াই নয়। এই দয়া করে রাজনৈতিক দ্বন্দ্ব এবং লড়াই করে রুটি শেখাশেখি তৃণমূল একটু বন্ধ করুক। তো আমরা মনে করি যে তদন্ত হোক, তদন্ত সঠিক সময় হোক, কে দোষী কে দোষী না তথ্য প্রমাণ সহ আদালতে দিলে আদালত যেটা ঠিক করবে সেটাই হবে। তৃণমূল ভবন থেকেও ঠিক হবে না, আর সিজিও কমপ্লেক্স থেকেও ঠিক হবে না। লালবাজার থেকে যা করার সে তো করেই দিয়েছে। তো ফলে এখন উদর পিন্ডি বুদর ঘাড়ে চড়িয়ে ওই রুটি শেখাশেখি না করলেই ভালো হয়। ধন্যবাদ জানাবো সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন ফোন লাইনে। আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের মাথায় এমনটাই নিশ্চিত করেছে সিবিআই। এবং যে যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে উঠে এসেছে, পাশাপাশি বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে, পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, আর এই সমস্ত তথ্যের ভিত্তিতে আরজিকর কাণ্ডে যে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় এমনটাই নিশ্চিত করছে সিবিআই। তবে সেই জায়গা থেকে সিবিআইয়ের তদন্তের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি নিয়ে আমরা দেখেছিলাম এর আগেও প্রশ্ন তোলা হয়েছিল। এবং এবার তৃণমূলের তরফে যে পোস্ট করা হয়েছে 24 দিনের মাথায় সিবিআইয়ের এই নিশ্চয়তা, সে জায়গা থেকেই কটাক্ষ তৃণমূলের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। অরূপবাবু, আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের মাথায় সিবিআই এ বিষয়ে নিশ্চিত করছে। আপনাদের দলের তরফে পোস্ট করা হয়েছে, আপনাদের দলের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্ট, সেখানে কি কি বিষয় আপনাদের দাবি? দেখুন, আজকে শিয়ালদা কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে এত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে সারা দেশ জাস্টিস চাইছে, সেই মামলার শুনানিতে আজকে সিবিআই এর আইনজীবী উপস্থিত নেই, এমনকি আইও ইনভেস্টিগেশন অফিসার তিনি নিজেও উপস্থিত নন। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিবিআই তাদের প্রভুদের পদলেহন করতে এতটাই ব্যস্ত যে তাদের কাছে আসলে নির্যাতিতার জাস্টিসটা প্রাধান্য নয়। কবে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ কোন টেন্ডারে, কবে কোথায় গড়মিল ছিল, কোন ক্যাফেটেরিয়া বন্টনে কি সমস্যা হয়েছে, তারা সেইগুলোতে এত প্রাধান্য দিচ্ছে, কারণ তাতে তাদের প্রভুদের পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া যাবে। কিন্তু নির্যাতিতার পরিবার যদি প্রকৃত জাস্টিস পায়, তাতে হয়তো তাদের পলিটিক্যাল প্রভুরা বা বিজেপি তারা পলিটিক্যালি অতটা ডিভিডেন্ড পাবে না। তাই সিবিআই কে আজকে তীব্র ভর্ৎসনা করেছেন মহামান্য আদালতের বিচারপতি, এবং এতটাই ক্ষুব্ধ তিনি কার্যত ভর্ৎসনা করতেও বা ছাড়েননি। আজকে সিবিআই এর ইন্টেনশন নিয়ে কার্যত আজকের এই রায়, এই অবজারভেশন আদালতের প্রশ্ন তুলে দিল যে সিবিআই কি আদৌ চায় যে নির্যাতিতার পরিবার যাতে প্রকৃত জাস্টিস পায়। ধন্যবাদ জানাবো অরূপবাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাজভবনে ধাক্কা খেলেও অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, এমনটাই জানা যাচ্ছে। এবং টেকনিক্যাল রিপোর্ট না থাকায় সই নয়, রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, এমনটাই আশা স্পিকারের। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে আরজিকর কাণ্ডের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের মূলত উদ্যোগে যে অপরাজিতা বিল আছে, যে সব থেকে কঠোর আইন, সেই আইনকে কার্যকর করতে হবে এবং মহিলা এবং শিশুদের সুরক্ষার স্বার্থে যে বিলটি রাজ্য বিধানসভায় শুধুমাত্র সরকার পক্ষ নয়, সরকার এবং বিরোধী পক্ষের উভয় পক্ষের উপস্থিতিতে এবং পূর্ণ সমর্থনে যে বিলটি পাস হয়েছে, সেই বিলটি যখন আমাদের মহামান্য রাজ্যপালের কাছে রাজভবনের সেই বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয়, সেখানে কিন্তু কয়েকটি ক্লজ দেখিয়ে
রাজভবনের রাজ্যপাল কিন্তু সেটাকে পেন্ডিং রেখে দিয়েছেন এবং কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছেন। যেমন এমন কি হলো যে এই বিল লাগু করতে রাজ্যের শাসক দলকে এতটা উদ্যোগী হতে হলো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে, দুর্গাদার সঙ্গে থাকো। জয়প্রকাশ বাবু, রাজ্যপাল তিনি আজ বিলে সই করলেন না, যদিও স্পিকার আশা করছেন যে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। টেকনিক্যাল রিপোর্ট না থাকায় সই নয়, এমনটাই বলা হচ্ছে। কি বলবেন, কিভাবে দেখছেন এই বিষয়কে? আপনাদের তরফে কি বক্তব্য? আমাদের তরফে আলাদা করে কিছু নেই। আমি বলছি আপনাদের একটা খুব প্রতিষ্ঠিত চ্যানেল, প্রচুর মানুষ আপনাদের চ্যানেল দেখে তারা খবর পায়। আমি বলবো গভর্নরের রোল এই বিলের ব্যাপারে একটুখানি সঠিকভাবে আপনারাও প্রচার করুন। আপনারা একটু রিসার্চ করলে বা সার্চ করলেই পেয়ে যাবেন। গভর্নরের 3টি জিনিস করতে পারেন। এক, অনুমতি দিতে পারেন। দ্বিতীয়, এটা উইথহোল্ড করতে পারেন যদি তার কিছু জিজ্ঞাস্য থাকে। অনেক সময় এক্সপ্লেনেটরি নোট, টেকনিক্যাল নোট বা কোনো একটি বিষয়ে তার মনে দ্বন্দ্ব থাকলে সেটা জানতে পারেন তিনি, যেটা এই ক্ষেত্রে হয়েছে। এবং সেইটা জানার বিষয়টা সরকার, এটা তো বিল তো পাস হয়ে গেছে, এটা সেখান থেকে তাকে জানানো হবে। তার পরবর্তী ক্ষেত্রে তার থাকে, যেহেতু এটা মনে রাখা দরকার কনকারেন্ট লিস্টে আছে এই বিষয়টি। কনকারেন্ট লিস্টে যে বিষয় থাকে সেইটা রাজ্যপাল নিজে কনসেন্ট দেওয়ার পরে সেটা রাষ্ট্রপতির কাছে যাওয়াটা নিয়ম, আমাদের সাংবিধানিক নিয়ম। আর যেহেতু এটা আমাদের যে আইনগত জায়গা কনকারেন্ট লিস্টের বিষয়, সুতরাং রাজ্যপাল সেটাকে একটা জায়গায় সবকিছু দেখে নিয়ে সাইন করবেন, করে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, এইটা নিয়ম আছে। এই ক্ষেত্রে রাজ্যপাল কিন্তু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। উনি জানতে চেয়েছেন, সেটাও আমাদের এখান থেকে যেটা আমাদের স্পিকার সাহেব বলেছেন যে উনি যেটা টেকনিক্যাল পয়েন্ট জানতে চেয়েছেন, টেকনিক্যাল এক্সপ্লেনেশন, সেটা পাঠানো হবে। সেটা পাঠানোর পরে রাজ্যপালের এটা এক্সপেক্টেড আমাদের সকলের, যে তিনি সাইন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। যদি না করেন তাহলে কিন্তু এটাই ধরে নেওয়া হবে সারা রাজ্যের সমস্ত নির্বাচিত প্রতিনিধি, মনে রাখা দরকার এই বিলটি ইউনানিমাসলি পাস হয়েছে, বিরোধী এবং শাসক দল সবাই মিলে ভোট দিয়ে পাস করেছে। তো সেই জন্যে রাজ্যপাল নির্বাচিত সরকারকে এবং অ্যাসেম্বলি মানে বিধানসভাকে সহযোগিতা করবেন। সেখানে উনি আটকে রাখতে কোনোভাবেই পারেন না। যদি করবার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা সংবিধানকে অতিক্রম করা হবে, অসাংবিধানিক কাজ হবে। এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ জানাবো আপনাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যেমনটা জয়প্রকাশ বাবুর সঙ্গে কথা বলছিলাম এবং যেখানে বেশ কিছু বক্তব্য তিনি তুলে ধরলেন, তবে আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? স্পিকারের তরফে কি বক্তব্য, স্পিকার কি বলছেন? দেখো, স্পিকার যথেষ্ট আন্তরিক। স্পিকার এই বিষয়টা যখন স্পিকারের নজরে আসে বা কানে আসে, স্পিকার একটা কথা বলেছেন যে রাজ্যপাল তিনি কোনো ক্ল্যারিফিকেশন চাইতেই পারেন, সেই ক্ল্যারিফিকেশন পাঠানো হবে। যেমন তিনি কয়েকটা তোমাকে উদাহরণ দিন যে বিলটি কেন আনা হলো, কোন পরিস্থিতিতে এই বিলটি আনা হলো, এই বিলটি লাগু করতে রাজ্যের অতিরিক্ত কত টাকা খরচ হবে, এই জাতীয় একাধিক চেয়েছেন, সেগুলো জানানো হবে। তারপরেও যদি তিনি এটাকে ইগনোর করেন বা সই না করে ফেলে রাখেন তাহলে মনে করতে হবে একদম, এবং সে জায়গা থেকে রাজ্যপাল পরবর্তীতে পদক্ষেপ নেবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা করছেন স্পিকার। ধন্যবাদ তোমায়। নজর রাখবো পরের খবরে। আরজিকর আবহে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে, এখনো পর্যন্ত সেই রেশ পেটেনি। আর তারই মাঝে মধ্যপ্রদেশে হাড়হিম করা ঘটনা। মধ্যপ্রদেশে প্রকাশ্যে রাস্তায় দিনের আলোয়
উজ্জয়িনীতে ব্যস্ত রাস্তায় ধর্ষণ, সাহায্যের বদলে ভিডিও করতে ব্যস্ত জনতা। বুধবারের যে ঘটনা, সেই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে ঘটনা আমরা দেখলাম আজ উজ্জয়িনীতে, এবং যেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নিজের শহর উজ্জয়িনী, এবং যে নিন্দনীয় ঘটনা, যেখানে ধর্ষণের ঘটনায় ভিডিও করা হচ্ছে এবং সাধারণ মানুষজন তারা এগিয়ে আসেননি, এই ঘটনা যে আরো একবার স্পষ্ট করলো যে বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা কোথায়। একেবারেই এই প্রশ্ন তো অবশ্যই উঠবে ভাস্বতী। যেটা দর্শকদেরও জানিয়ে রাখবো যে যে ঘটনাটি ঘটেছে, বর্বরোচিত ঘটনা, হাড়হিম করা ঘটনা, মধ্যপ্রদেশে উজ্জয়নে এই ঘটনাটি ঘটেছে বুধবার দিন একেবারে কয়লা ফাটাক বলে একটি জায়গা আছে, যেটা ওই উজ্জয়নের একটা অন্যতম ব্যস্ত এলাকা, এবং এই এলাকাটি মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিধানসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে। সেখানে দিনের বেলায় এক মহিলাকে ধর্ষণ করে একে দুষ্কৃতী। বুধবার দিনের ঘটনার পর বৃহস্পতিবার বিকেল 3:30-র সময় ওই মহিলা স্থানীয় থানায় যান এবং তিনি তার অভিযোগ দায়ের করেন। এফআইআর দায়ের হওয়ার 2 ঘন্টার মধ্যে একটি টিম গঠন করে তল্লাশি অভিযান শুরু হয় এবং 2 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আদালতে যে নির্যাতিতা মহিলা, তিনিও তার বয়ান জানিয়েছেন, ফলে এবং একই সঙ্গে তার ক্লিনিক্যাল যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনও ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রাজনীতি আরও বেশি বেড়েছে, কারণ স্থানীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটওয়ারি, তাঁর বক্তব্য যে এই ঘটনা, যেখানে রাজ্য বিজেপি সর্বত্র গোটা দেশে জুড়ে তাদের সরকারের প্রশংসা করছে এবং বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত জায়গায় সরকার রয়েছে তাদেরকে আক্রমণ করছে, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করছে, সেখানে তারা উজ্জয়নের ঘটনার প্রেক্ষিতে কেন তারা রাজ্য সচিবালয় অভিযান করছে না, প্রশ্ন তুলে দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে বিজেপির বক্তব্য, যেহেতু বিরোধীদের হাতে এই মুহূর্তে কোনো ইস্যু নেই, সেই জন্য তারা এই একটি নন ইস্যুকে ইস্যু করছে। কিন্তু আদতে নারী সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে এই মধ্যপ্রদেশে, কারণ প্রত্যেক দিন মধ্যপ্রদেশে রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন 18 জন নারী ধর্ষিতা হন মধ্যপ্রদেশ রাজ্যে, যে রাজ্যটিও শাসক দল ভারতীয় জনতা পার্টি। ফলে তারা যে বড়াই করে বেড়াচ্ছে তাদের সরকার এবং কেন্দ্রে এবং রাজ্যের সরকার, অর্থাৎ দুহাতে লাড্ডু, সেই জোড়া লাড্ডুর সরকার যে কেমন চলছে, সেখানে যে নারী সুরক্ষা কতটা আদতে তারা দিতে পারছে তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। এবং যে ঘটনা আমরা নজর রেখেছিলাম, যে খবরে আরজিকর আবহের মধ্যেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর যে ঘটনা, সেই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে। হয়েছে আজকে কয়েকদিন আগে বদলাপুর, মহারাষ্ট্রের বদলাপুরে দেখেছি, আগে হাতরাসে দেখেছি, রাজস্থানে দেখেছি আমরা, এবং মণিপুরের ঘটনা তো আবার নতুন করে বলার কিছু নেই। মণিপুরে একটা নৃশংস ঘটনা ঘটেছিল। এগুলো সব ডবল ইঞ্জিন সরকার। সেই সব জায়গায় যখন এই যৌন হেনস্থা, ধর্ষণ করে খুন ইত্যাদি ঘটনা ঘটে, তখন প্রশাসন ব্যবস্থা নেয় না, চেপে দেওয়ার চেষ্টা করে, এবং স্থানীয় মানুষ তারা উল্লসিত বোধ করে। বিজেপির রাজ্য তো, বিজেপির লোকজন আছে, তারা দেখেছেন, তারা হচ্ছে ওই হরিয়ানার সেই গোরক্ষক যারা পিটিএ মেরে দিল পশ্চিমবঙ্গের একটি ছেলেকে, সেই রকম সমস্ত লোকজন তারা আনন্দের সঙ্গে তারা ছবি তোলে, ভিডিও করে। এই সমাজের ক্যান্সারটাকে কিভাবে দূর করতে হবে সেইটা নিয়ে এই জায়গায় চিন্তার কেউ করছে না। আর বিজেপির যারা চিৎকার করছেন নানাভাবে এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আসল ইস্যুটা, তাদের বলছি যে একবার মধ্যপ্রদেশের দিকে তাকান এবং বুঝতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যে কতখানি মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।